হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পল মেডিকো। এই ভিডিওটা বেসিক্যালি আমার মানে যারা মেডিকেল স্টুডেন্ট আছে তাদের জন্যই বেসিক্যালি বানানো। এই ভিডিওতে আমি বেসিক্যালি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সের ক্ষেত্রে যে যে হরমোনগুলো ইম্পর্টেন্ট বিকজ অফ থেরাপিউটিক অ্যান্ড ডায়াগনস্টিক ইউজ তাদের কিছুটা ওভারভিউ। এই ভিডিওতে যদি কিছু পার্ট বাদ গিয়ে থাকে সেটা আমি চেষ্টা করব পরের একটা পার্টে বা পরের একটা ভিডিওতে সেটা সম্পর্কে কভার করে দেওয়ার। এই ভিডিওতে বেসিক্যালি আমি ইম্পর্টেন্ট যে হরমোনগুলো আর তাদের ইউজগুলো রয়েছে সেগুলো নিয়েই কথা বলবো। সেই জন্য ভিডিওটি তো কিন্তু তোমরা শেষ পর্যন্ত অবভিয়াসলি দেখবে, আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো হরমোন নিয়ে কথা বলতে গেলে বেসিক্যালি যেটা আসছে এখানে সেটা হচ্ছে যে হরমোনস কোথায় না ইন গাইনেকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। তো গাইনি অ্যান্ড অবসে যে হরমোনগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে সবার আগে একটু ছোট্টখাটো করে জেনে নিতে হবে যে, অ্যান্ড আমি এখানে কিন্তু আলাদা করে কিছু বলছি না, আমি এখানে পুরো ব্যাপারটাকে অ্যাজ এ হোল বলবো। সো ইট ইজ বেটার যে তোমরা জিনিসটাকে জাস্ট, আমি যেটা বুঝেছি সেটা জাস্ট বলছি অ্যান্ড তোমরা জিনিসটাকে দেখো অ্যান্ড বোঝার চেষ্টা করো। অ্যান্ড অবভিয়াসলি তো সবার ফার্স্টে আমাদের যে গ্ল্যান্ড মানে যে জিনিসটার কথা মাথায় আসে অ্যাজ এ হরমোন সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে বেসিক্যালি দুটো হরমোন মানে দুটো হরমোন বা দুটো রিলিজিং ফ্যাক্টর বেরোয়, যে দুটো রিলিজিং ফ্যাক্টর এখানে খুব বেশি গুরুত্ব পালন মানে ভূমিকা নেবে বা গুরুত্ব পাবে। তার মধ্যে একটা হচ্ছে টিআরএইচ, অর্থাৎ থাইরোট্রফিন রিলিজিং হরমোন। তো টিআরএইচ সম্বন্ধে আমরা পরে কথা বলবো। এই মুহূর্তে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি দ্যাট ইজ জিএনআরএইচ, অর্থাৎ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। জিএনআরএইচ যে এই যে রয়েছে এর কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা একটু জানব। তো এই যে জিএনআরএইচ যেটা রয়েছে এর রিলিজ অ্যাকচুয়ালি 3 রকম হতে পারে। কী কী 3 রকম হতে পারে আমি বলছি। সবার ফার্স্টে যেটা রয়েছে জিএনআরএইচ এর রিলিজ সেটা হচ্ছে বেসিক্যালি সাইক্লিক। সেকেন্ড যে রিলিজটা রয়েছে সেটা হচ্ছে টোনিক, অ্যান্ড থার্ড যে রিলিজের প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে পালসেটাইল। এর মধ্যে যেটা সাইক্লিক প্যাটার্ন যেটা রয়েছে সেটা বেসিক্যালি ইস্ট্রাডিওল এর এফেক্টের কারণে ইনক্রিজ হয়। কোন সময় না, ওই প্রি ওভুলেটরি ফেজে। যেটা টোনিক রিলিজ সেটা যে স্টেরয়েডগুলো বেরোয়, সেক্স স্টেরয়েডগুলো বেরোয় ফ্রম ওভারি, তারা এই টোনিক রিলিজটাকে সাপ্রেস করে। অ্যান্ড ফাইনালি যে পালসেটাইল রিলিজ আছে সেটার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। একটাকে আমরা একটা হচ্ছে গিয়ে নিউরো ট্রান্সমিটার্স অ্যান্ড নিউরো মডিউলেটার্স। তো এই বেসিক্যালি এই 3টে টাইপের রিলিজ হয়। এবারে এই যে আমাদের পালসেটাইল রিলিজ রয়েছে সেই পালসেটাইল রিলিজ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসের জন্য দেখি। তো জিএনআরএইচ এর ফার্স্ট অফ অল আসা যাক পালসেটাইল রিলিজ। পালসেটাইল রিলিজের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এটাতে না দুটো ঘটনা হতে পারে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউডের ভ্যারিয়েশনের জন্য কিন্তু বেসিক্যালি এফএসএইচ অ্যান্ড এলএইচ এর
সিক্রিশনটা ভ্যারি করে। ডিফারেন্ট ফেজে মানে লিউটিয়াল ফেজ আর ফলিকিউলার ফেজে যে এফএসএ মানে এলএইচ অ্যান্ড এফএসএইচ রেসপেক্টিভলি আসছে সেইগুলো ভ্যারি করছে বেসিক্যালি এই পালসেটাইল রিলিজে ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ দ্য জিএনআরএইচ রিলিজ ভ্যারি করার জন্য। তো জিএনআরএইচ সম্বন্ধে এই গেল হচ্ছে বেসিক জিনিস। এরপরে আসা যাক, তো জিএনআরএইচ যখন আমরা দেখলাম যে এই জিনিসটা হচ্ছে, এরপরে আমরা কোথায় যাব? জিএনআরএইচ থেকে পরের ঘটনাতে আসবে যে জিএনআরএইচ যখন বেরিয়ে গেল তখন জিএনআরএইচ গিয়ে কাজ করলো কোথায়? জিএনআরএইচ গিয়ে কাজ করলো পিটুইটারির ওপরে। পিটুইটারির ওপর কাজ করার ফলে সেখান থেকে দুটো হরমোন বেরোবে, একটা হচ্ছে এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ। তো এই যে এফএসএইচ রয়েছে আর এলএইচ রয়েছে, এই এফএসএইচ আর এলএইচকে আবার আমাদেরকে একটু দেখতে হবে। তো সবার ফার্স্টে আসা যাক এফএসএইচ এর দিকে। এফএসএইচ এর কি কি কাজ আছে দেখা যাক। এফএসএইচ বেসিক্যালি কোন ফেজে আসে? সেটা হচ্ছে ফলিকিউলার ফেজে এফএসএইচ কে দেখতে পাওয়া যায়। আর দেন কি কি ফাংশন করে এফএসএইচ একটা একটা করে দেখি। তো সবার ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে যে এফএসএইচ যে এই যে মানে বেরোলো, এটা কি করবে না, ফার্স্ট অফ অল এটা গ্রানুলোসা সেলে যাবে, সেখানে গিয়ে এফএসএইচ এর রিসেপ্টর তৈরি করবে। দেন থেকা সেলে যাবে, সেখানে গিয়ে এলএইচ এর রিসেপ্টর বানাবে। অ্যান্ড দেন ল্যাটার স্টেজে এটা গ্রানুলোসাতেও এলএইচ এর রিসেপ্টর তৈরি করে দেবে। ওকে, এরপরে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আর কি কাজ করে এটা, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি করছে, যেটা মেনলি ওভুলেশনে হেল্প করে। সো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে যে এফএসএইচ এর ফাংশনের জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। এখানেও শেষ নয়, আরও আছে। এটা গ্রানুলোসা সেলকে গ্রোথ মানে সেটা বাই নাম্বার হোক বা বাই সাইজ হোক না কেন, অ্যান্ট্রাল ফলিকেলের ক্ষেত্রেও এর ভূমিকা আছে। সো এতগুলো কাজ এফএসএইচ করছে। আর এরপরে যদি আমরা দেখি যে এলএইচ এর ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখতে পাবো? যদি আমরা এলএইচ এর দিকে তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এলএইচ এর ফাংশনের মধ্যে আমরা কি পাচ্ছি না, এলএইচ ওভুলেশন করছে। আচ্ছা ওকে, এলএইচ লিউটিয়াল ফেজে আসে, একটা হচ্ছে ওভুলেশন করছে, তারপরে কর্পাস লিউটিয়াম যেটা রয়েছে সেটাকে ফর্মেশনে হেল্প করছে। অ্যান্ড এছাড়া এলএইচ হচ্ছে অ্যান্ড্রোজেন তৈরি করছে ফ্রম থেকা সেলস। আর এখানে এফএসএইচ এর ক্ষেত্রে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যারোমেটাইজেশন, যাতে করে অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কনভার্ট হচ্ছে। তো এই গেল হচ্ছে বেসিক্যালি এলএইচ অ্যান্ড এফএসএইচ এর ফাংশন। এরপরে আসা যাক এলএইচ আর এফএসএইচ এর নেক্সট পার্টটাতে, মানে নেক্সট ডিসকাশনের পার্টটাতে। তো এই যে আমাদের এফএসএইচ হলো, এফএসএইচ গিয়ে গ্রানুলোসা সেলে কাজ করলো, আর এলএইচ এসে থেকা সেলে কাজ করলো। তো এর ফলে কি হলো, এখান থেকে অ্যান্ড্রোজেন বেরোলো,
গ্রানুলোসা সেলে অ্যারোমেটাইজেশন হলো, ওকে, সো অ্যান্ড্রোজেনের অ্যারোমেটাইজেশনের ফলে ইস্ট্রোজেন তৈরি হলো। এইবারে ইস্ট্রোজেন এসে ঝামেলা শুরু করবে। ইস্ট্রোজেনের কাজ দেখা যাক। সবার প্রথমে নেগেটিভ ফিডব্যাক কাকে দেবে? হাইপোথ্যালামাসকে দেবে। হাইপোথ্যালামাসে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার ফলে কি হবে? জিএনআরএইচ ডিক্রিজ করার কথা, অ্যান্ড জিএনআরএইচ ডিক্রিজ করার ফলে এগুলোকে নেগেটিভ এরাও ডিক্রিজ করে যাবে, রাইট? সো জিএনআরএইচ যেহেতু কমে যাচ্ছে সেই জন্য এলএইচ এফএসএইচও কমে যাওয়ার কথা। নাও এখানে এই জায়গাটাতে এই যে কমে যাচ্ছে, তো এখানে এই যে হাইপোথ্যালামাসে লাগছে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, এই জায়গাটাতেই ব্লক করে একটা ইস্ট্রোজেন অ্যান্টাগনিস্ট যাকে আমরা বলছি ক্লোমিফেন। ক্লোমিফেন সাইট্রেট এই জায়গাটাতেই ব্লক করে। অ্যান্ড যখন ক্লোমিফেন সাইট্রেট এই জিনিসটাকে এখানে ব্লক করে দিচ্ছে, জিএনআরএইচ আর মানে যখন হাইপোথ্যালামাসের আর নেগেটিভ ফিডব্যাক যাচ্ছে না, তখন কি হচ্ছে? ইন দিস কেস ইনক্রিজ জিএনআরএইচ, সেখান থেকে ইনক্রিজ এলএইচ, increase FSH, and this will help to ovulation. Okay, so increase GnRH and increase LH will help in ovulation. তো এটার ইউজ কোথায়? দুটো জায়গায়। একটা হচ্ছে অ্যানোভুলেটরি সাইকেল, আর একটা হচ্ছে ইনডিউসড ওভুলেশন। তো এটা বেসিক্যালি ওই যদি ইন ভিট্রো কোনো থেরাপি করা হয় সেখানে কাজে লাগে। আর অ্যানোভুলেটরি সাইকেল যেখানে বেসিক্যালি গোনাড ইজ অল রাইট, সেখানে এটা ব্যবহার করা যেতে পারে। অ্যান্ড নেক্সট আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে এই ক্লোমিফেন সাইট্রেটের আর একটা ইউজ আছে। সেটা কি না, সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে লো স্পারমাটোজেনেসিস হচ্ছে সেখানে, বিকজ এখানে কি হচ্ছে, ইনক্রিজ ইন ICSH অ্যান্ড FSH। সো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হেল্প করবে স্পার্ম কাউন্টটাকে ইনক্রিজ করতে। ইস্ট্রোজেনের এই নেগেটিভ ফিডব্যাকের ব্লকের জন্য এটা হলো। আচ্ছা, এরপরে এই যে অ্যারোমেটাইজেশন যেটা রয়েছে, সেই অ্যারোমেটাইজেশনটাকে নেগেটিভ ফিডব্যাক দেয় কে? অ্যারোম্যাটেজ, রাইট? ইনহিবিটর। অ্যারোম্যাটেজ ইনহিবিটর ইউজ করার ফলে যে অ্যারোমেটাইজেশনটা ছিল সেটাকে আমরা ব্লক করছি, ফলে এগেন ইস্ট্রোজেনটা ব্লক কমে যাচ্ছে। তার ফলে এই যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম দিয়ে যে জিএনআরএইচ কমানোর ব্যাপারটা ছিল, সেই জিএনআরএইচ কমানোর ব্যাপারটা চলে যাচ্ছে। তার ফলে এগেন সিমিলার এফেক্ট আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আর একটা কাজে এই অ্যারোমেটাইজ ইনহিবিটরটা ইউজ হয়, সেটা কি না সেটা এরপরে আসছি। ওকে, এরপরে আসা যাক ইস্ট্রোজেনের আর কি এফেক্ট আছে। ইস্ট্রোজেনের একটা হচ্ছে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ডেভেলপমেন্টে হেল্প করে। সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার মানে কি আছে? সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার মানে হচ্ছে যে মানে ফিমেলের যে শাইনেস, বডি ফ্যাট ডিস্ট্রিবিউশন, এইগুলো ইয়েতে হেল্প করে। আচ্ছা, এগেন এই যে অ্যান্ড্রোজেন যেটা তৈরি হয়েছিল, সেই অ্যান্ড্রোজেনটা হচ্ছে পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার তৈরিতে হেল্প করবে। সো আই হোপ এই জায়গাটা অলমোস্ট তোমরা বুঝতে পারলি। তো এর পরে আসা যাক নেক্সট পার্টে,
যে ইস্ট্রোজেনের এটা গেল সেক্সুয়াল ক্যারেক্টারের উপরে, কিন্তু ইস্ট্রোজেনের তো শুধুমাত্র এই সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করে দিলেই হবে না। ইস্ট্রোজেনের তো মানে বেসিক্যালি যে রোলটা আর কি ফিমেলের ক্ষেত্রে, যে রিপ্রোডাকশনের ক্ষেত্রে, সেই রোলটাও তো ইস্ট্রোজেনের রয়েছে। সেটা কি করে হচ্ছে সেটা দেখছি এবার। ধরা যাক এই যে ইস্ট্রোজেন, এবার ইস্ট্রোজেন আর কি করছে, নেক্সট ফাংশন ইস্ট্রোজেনের, সেখানে আমরা কি পাচ্ছি দেখা যাক। সেখানে হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে এ যাচ্ছে কোথায়, ইউটেরাসে, রাইট। ইউটেরাসে কি করবে, ইউটেরাসের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়ামে যাবে। এন্ডোমেট্রিয়ামে যখন গেল সেখানে এটা কি করবে, ফার্স্ট অফ অল এটা এখানে রিজেনারেশন করবে, অ্যান্ড তার সাথে আর একটা জিনিস করবে যেটা, সেটা হচ্ছে প্রলিফারেশন, অ্যান্ড আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রোজেস্টেরনের রিসেপ্টরগুলোর সংখ্যা বাড়িয়ে দেবে। তো এই যে এন্ডোমেট্রিয়ামে গিয়ে রিজেনারেশন পলিফারেশন করছে, এই জিনিসটাকে ব্যবহার করে, ওকে, এই জিনিসটাকে ইউজ করেই কিন্তু বেসিক্যালি আমরা এই ইস্ট্রোজেনটাকে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এই জায়গাটাতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বাই ইউজিং দিস মেকানিজম, যে এই ইস্ট্রোজেন কি করবে না এন্ডোমেট্রিয়ামে এই চেঞ্জটা করবে, ফলে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ফর এ সার্টেন মানে একটা টাইমের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তো এটা গেল ইউটেরাসের ওপর ইফেক্ট। আর এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না আমাদের ব্রেস্টের ওপরে কি এফেক্ট করে। ব্রেস্টের ওপরে এটা মেনলি ডাক্ট অ্যান্ড স্টোমা এই দুটোকে ইনক্রিজ করে। ওকে, সিক্রিশন বাড়ানোর কোনো ইয়ে নেই, ডাক্ট অ্যান্ড স্টোমা বাড়ায়, আর তার সাথে ফ্যাট, এই তিনটে জিনিসকে ব্রেস্টে বাড়িয়ে ব্রেস্টের ডেভেলপমেন্টে মানে মেনলি ইস্ট্রোজেন হেল্প করছে। তো এই গেল হচ্ছে ইস্ট্রোজেনের এফেক্ট বেসিক্যালি যেটা লাগে। এছাড়া ইস্ট্রোজেন কিছু কার্ডিও প্রোটেক্টিভ এফেক্ট আছে, আর এছাড়াও যে বোনের ক্ষেত্রে ক্যালসিয়াম ডিপোজিশন করে অস্টিওপোরোসিস প্রিভেনশনেরও এফেক্ট আছে, যেই কারণে ইস্ট্রোজেনকে আবার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে মানে বেসিক্যালি এই চারটির মধ্যেও ইস্ট্রোজেনকে ইউজ করা হয়, কারণ অফ দ্যাট যে ওইটা রয়েছে, যে ওটার হরমোন রিপ্লেস মানে বেসিক্যালি অস্টিওপোরোসিস প্রিভেন্টিভ অ্যান্ড কার্ডিওপ্রোটেক্টিভ ইফেক্টস রয়েছে বলে সেটাকে সেখানেও ইউজ করা যাচ্ছে। এই গেল বেসিক্যালি ইস্ট্রোজেন। এরপরে আসা যাক, মেনস্ট্রুয়াল সাইকেল তো হচ্ছে, সেটা তো আর আটকে নেই। সেখানে কি হচ্ছে যে ধরা যাক সবার প্রথমে আমাদের এলএইচ সেটা এসে কি করলো, মানে এফএসএইচ ছিল, এফএসএইচ এসে এখানে অ্যান্ট্রাল ফলিকেল বানালো, অ্যান্ড তার সাথে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বানালো, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর আর অ্যান্ট্রাল ফলিকেল তৈরি হয়েছে। এই প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরটা এবারে প্লাজমিনোজেনকে কনভার্ট করলো প্লাজমিনে। এইবারে এলএইচ এই জায়গাটা খাপলা আছে। কি খাপলা না, আমি আগে বলেছিলাম যে জিএনআরএইচ এর একটা সাইক্লিক রিলিজ আছে। ইস্ট্রোজেনের লেভেল যখন গ্রেটার দ্যান 200 পিকোগ্রাম পার ডিএল হয়ে যাচ্ছে, তখন কি হবে, এই স্টেজে গিয়ে এই ইস্ট্রোজেনটা কি করবে না হাইপোথ্যালামাসে যাবে। ওকে, হাইপোথ্যালামাস থেকে এটা জিএনআরএইচ এর রিলিজটাকে বাড়িয়ে দেবে, ইনক্রিজ জিএনআরএইচ এর রিলিজ এলএইচ এর রিলিজটাকে বাড়াবে। এলএইচ তখন কি করবে না মেনলি অ্যান্ট্রাল ফলিকেলের উপর কাজ করে ওভুলেশন করবে, রাইট। এটাও আছে, এটাও যাবে, সব যাবে। প্লাজমিন এই জায়গাটাতে ফাটাতে সাহায্য করবে, দিয়ে ওভুলেশন হবে। ওভুলেশন হওয়ার পরে কি হবে, যে কর্পাস লুটিয়াম তৈরি হবে।
এলএইচ এই কর্পাস লুটিয়াম তৈরিতেও হেল্প করবে। কর্পাস লুটিয়াম থেকে বেসিক্যালি ইস্ট্রোজেন বেরোয়, বেসিক্যালি প্রোজেস্টেরন বেরোয় অ্যান্ড ইস্ট্রোজেন বেরোয়। এইবারে এই যে প্রোজেস্টেরন যেটা বেরোলো সেটা কোথায় যাবে? প্রোজেস্টেরন রিসেপ্টারে যাবে। প্রোজেস্টেরন রিসেপ্টারটা এন্ডোমেট্রিয়ামে ছিল, যেটা ইস্ট্রোজেন ওখানে বানিয়ে দিয়েছিল। তো বেসিক্যালি প্রোজেস্টেরন রিসেপ্টারে গেল, গিয়ে সেখানে সিক্রিটারি চেঞ্জেস করবে। সিক্রিটারি চেঞ্জেস সেখানে করার জন্য বেসিক্যালি সেখানে সিক্রিশনটা বেশি হচ্ছে। অ্যান্ড দেন আর একটা জিনিস যেটা প্রোজেস্টেরন করে সেটা হচ্ছে কি, যে সার্ভিক্সের যে মিউকাস আছে সেটা হয়ে যাবে থিক অ্যান্ড ভিসিড। ওকে, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সার্ভিক্সে যে মিউকাসটা রয়েছে সেটা খুব থিক অ্যান্ড ভিসিড হয়ে যাচ্ছে, যেটা মানে নট গুড ফর স্পার্ম এন্ট্রি। এটা কিন্তু প্রোজেস্টেরনের একটা কন্ট্রাসেপটিভ ইফেক্ট। এরপরে একটা জিনিস আগে বাদ গেছে, সেটা আবার দেখে নেওয়া যাক, যে এই যে আমাদের ইস্ট্রোজেন ছিল, ইস্ট্রোজেনের আর একটা ইফেক্ট ছিল, যেটা বেসিক্যালি ইস্ট্রোজেন করছিল কোন জায়গায় না, বেসিক্যালি সেটা করছিল সার্ভিক্সের ওপরে। সেখানে যে মিউকাস আছে সেই মিউকাসটা হয়ে যাবে ওয়াটারি, অ্যান্ড তার সাথে হচ্ছে সেটা অ্যালকালাইন, যেটা ইজ ভেরি গুড ফর স্পার্ম এন্ট্রি। তো এটা হলো, আমরা এরপরে এলাম, এখানে দেখলাম যে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনের বেসিক ইফেক্টস কি হচ্ছে। তো এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যেটা এখানে রয়েছে, এগেন এগুলো কি করবে, এই দুটো এবারে পরের দিকে এসে এরা নেগেটিভ ফিডব্যাক দেবে। কাকে দেবে? হাইপোথ্যালামাসকে দেবে। হাইপোথ্যালামাসকে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার জন্য কি হবে, হাইপোথ্যালামাস থেকে ডিক্রিজ জিএনআরএইচ, তার ফলে ডিক্রিজ ওই এলএইচ এফএসএইচ, and then that will again decrease the estrogen and progesterone. ওকে, হলো তাহলে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন এই লেভেলে এসে কমে গেল। এরপরে আসা যাক যে তাহলে এবারে দেখি যে প্রোজেস্টেরনটাকে ব্যবহার কোথায় করা যেতে পারে। তো বেসিক্যালি দেখা যাক এখানে যে প্রোজেস্টেরন এই জায়গাটাতে কি করছে না, সিক্রিটারি চেঞ্জেস করছে এন্ডোমেট্রিয়ামে। তাহলে প্রোজেস্টেরনটাকে আমরা বেসিক্যালি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর জায়গায় ব্যবহার করতে পারি, কারণ প্রোজেস্টেরন যেহেতু মানে হোল্ড করছে। নেক্সট হচ্ছে প্রোজেস্টেরনকে ব্যবহার করা যেতে পারে প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্টের ক্ষেত্রে। প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট অর্থাৎ যেখানে প্রোজেস্টেরন কিছুদিন দেওয়ার পরে যখন আমরা ডিসকন্টিনিউ করছি, তখন যেহেতু প্রোজেস্টেরনটা চলে যাচ্ছে, তখন কি হচ্ছে না, এরকম একটা উইথড্রয়াল ব্লিডিং হবে, মানে মানে একদম সঙ্গে সঙ্গে ব্লিডিং শুরু হবে। তো সেখানে হচ্ছে প্রোজেস্টেরন দেওয়া বন্ধ করার জন্য সেটা হচ্ছে। প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট প্রমাণ করে যে পেশেন্টের শরীরে আর কি মানে যে অ্যাক্সিসটা মানে অ্যাকচুয়ালি যে অ্যাক্সিস সেখানে কোনো একটা সমস্যা হতে পারে, কারণ প্রোজেস্টেরনটা যখন মানে দিচ্ছে তখন মানে ইউটেরাসটাতে সেই প্রোজেস্টেরনের অ্যাক্টিভিটিটা ঠিক আছে, মানে আপ টু দ্য ইউটেরাসের যে অ্যাক্টিভিটি, যে ইস্ট্রোজেন সেখানে প্রোজেস্টেরনের রিসেপ্টার বানাচ্ছে সেটা ঠিক আছে। অন্য কোনো জায়গায় কোনো একটা প্রবলেম আছে সেখানে, সেই জন্য মেনলি মানে অ্যাকচুয়ালি ব্লিডিংটা হচ্ছে না, বা মেনস্ট্রুয়াল সাইকেলের গ্যাপটা অনেক বেড়ে যাচ্ছে বা আসছে না। তো এটা গেল। আর কন্ট্রাসেপটিভ ইফেক্টস কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে মানে প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন যখন কম্বাইন দেওয়া হচ্ছে, তখন তারা কি করছে, লং টার্মের জন্য এলএইচ আর এফএসএইচ কে কমিয়ে রাখছে। বেসিক্যালি এলএইচ অ্যান্ড এফএসএইচই দরকার ওভুলেশন ঘটানোর জন্য,
তো মেনলি এদের কাজ হচ্ছে এই ওভুলেশনটাকে না হতে দেওয়া। তার ফলে অনেকগুলো সুবিধা, যেমন একদিকে কন্ট্রাসেপটিভ ইফেক্টস থাকছে, তার সাথে ওভুলেশন না হওয়ার ফলে ওভারির ওপরে যে আর কি ওভারিতে যে স্ট্রেস পড়ছিল সেই স্ট্রেসটা কমে যাওয়ার ফলে ওভারিয়ান ক্যান্সারের চান্সও কিন্তু এগুলো কমানোর ক্ষমতা রাখে। মানে কন্ট্রাসেপটিভসগুলো ওভারিয়ান ক্যান্সারটাকেও কিন্তু মানে চান্সটাকে ডিক্রিজ করার ক্ষমতা রাখে। এরপরে তাহলে এটা গেল হচ্ছে প্রোজেস্টেরন। এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে বেসিক্যালি কিনা প্রোস্টাগ্ল্যান্ডিন। তো সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কি কাজ করছে না, প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে এই যে প্রোজেস্টেরন যখন আর কি বেসিক্যালি এই মেনটেন করছিল তখন শেষের দিকে এসে এখানে কি করছে, এখানে কিন্তু বেসিক্যালি প্রোস্টাগ্ল্যান্ডিনও একটা বড় ভূমিকা পালন করছে যেখানে ব্লিডিং হচ্ছে সেখানে। কারণ প্রোস্টাগ্ল্যান্ডিন ব্লাড ভেসেলস মানে যে রয়েছে সেই প্রোস্টাগ্ল্যান্ডিনের অনেক ভাগ রয়েছে, F2 আলফা, E2 অ্যান্ড প্রোস্টাসাইক্লিন I2। এরা এখানে কি করছে না, একটা নেক্রোসিস করছে। কোথায় না, এন্ডোমেট্রিয়ামের ক্ষেত্রে, কারণ সেখানে আর ভ্যাসো কনস্ট্রিকশন করছে। সো সেই কারণে নেক্রোসিস আর ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার ফলে যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা রয়েছে সেই যে এন্ডোমেট্রিয়ামটা রয়েছে সেটা শেড অফ হয়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে বেসিক্যালি ব্লিডিংটা স্টার্ট হচ্ছে। তো এটা গেল হচ্ছে বেসিক্যালি একটা হরমোন। আর কি, আচ্ছা আর একটা যেটা বাকি থাকছে সেটা হচ্ছে যে সেটাও ইন্টারেস্টিং জিনিস। সেটা এরকম যে বেসিক্যালি আমরা যেটা বলি যে মানে প্রোজেস্টেরন তুলে নেওয়ার ফলে তো ব্লিডিং হচ্ছে, যেটা প্রোজেস্টেরন চ্যালেঞ্জ টেস্ট আমি বললাম। তো সেই প্রোজেস্টেরন তুলে নেওয়াটা আর একভাবে করা যেতে পারে। সেটা কি না, সেটা হচ্ছে যে বেসিক্যালি অ্যান্টি প্রোজেস্টেরন অ্যাপ্লাই করা। অ্যান্টি প্রোজেস্টেরন যখন আমরা অ্যাপ্লাই করছি সেখানে যেটা আছে সেটা হচ্ছে মিফেপ্রিস্টোন। মিফেপ্রিস্টোন যখন অ্যাপ্লাই করা হচ্ছে, মিফেপ্রিস্টোন হচ্ছে প্রোজেস্টেরনের অ্যাকচুয়ালি কম্পিটিটিভ ইনহিবিটর। কম্পিটিটিভ ইনহিবিটর হওয়ার কারণে এটা প্রোজেস্টেরনকে বেসিক্যালি প্রোজেস্টেরন রিসেপ্টারের উপরে, মানে এই যে জিনিসটা এখানে এটা একটা নেগেটিভ ইফেক্ট দিচ্ছে। এই নেগেটিভ এফেক্টটা প্রোজেস্টেরন রিসেপ্টরের ওপরে যখন মিফেপ্রিস্টোন ফেলছে তখন কি হচ্ছে না, দেওয়ার পরে এটা ব্লিডিং করিয়ে দেবে। মানে ব্লিডিং তো নয়, অ্যাকচুয়ালি যা বেরিয়ে আছে সব কিছু চলে আসবে, যা ভেতরে রয়েছে তা বেরিয়ে আসবে। এটা মেনলি থেরাপিউটিক অ্যাবর্শনে ইউজ করা হয়, যেখানে এটাকে আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারি, 7 উইকস ফ্রম দ্য মানে কনসেপশন থেকে আর কি। ওকে, অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ প্রোজেস্টেরন, যেখানে ফিমেল পেশেন্টের বডিতেই প্রোজেস্টেরন কম আছে, সেই প্রোজেস্টেরন কম থাকার জন্য প্রেগনেন্সি মেনটেন, বিকজ মানে প্রেগনেন্সিটা আসার পরে সেটাকে মেনটেন করার জন্য প্রোজেস্টেরন দরকার। তো প্রোজেস্টেরন কম থাকার জন্য 10 থেকে 12 সপ্তাহ বা 12 থেকে 14 সপ্তাহ পর্যন্ত প্রোজেস্টেরন নেই। সেই কারণে সেই জায়গায় প্রেগনেন্সিটা মানে সেই পর্যন্ত থাকছে না, তার আগেই অ্যাকচুয়ালি অ্যাবর্শন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি না, এই প্রোজেস্টেরনটা কিন্তু সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সেখানে আমরা যদি এক্সটার্নাল প্রোজেস্টেরন অ্যাপ্লাই করি এই পেশেন্টদের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই এক্সটার্নাল প্রোজেস্টেরন অ্যাপ্লাই করার ফলে সেই পেশেন্টদের যে আর কি মানে 10 থেকে 12 সপ্তাহ অ্যাপ্লাই করার পর দেখা যাবে যে প্রেগনেন্সিটা কন্টিনিউ করবে, কারণ তারপরে HCG চলে আসবে, এসে সেটা প্রোজেস্টেরনের জায়গাটা মানে নিয়ে নেবে, প্রোজেস্টেরন সিক্রিশনের ক্ষেত্রে হেল্প করবে। তো সেই ক্ষেত্রে একটা হলো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়ে গেছিল ওখানে বললাম, আর একটা হরমোন, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে TRH, থাইরয়েড রিলিজিং হরমোন। থাইরয়েড রিলিজিং হরমোনের একটা এফেক্ট হচ্ছে প্রোল্যাকটিন ইনক্রিজ করে। প্রোল্যাকটিন ইনক্রিজ করলে অ্যানোভুলেটরি সাইকেল হওয়ার চান্স আছে।
আর একটা জিনিস টিআরএইচ করে, সেটা হচ্ছে টিএসএইচ রিলিজ করে ফ্রম পিটুইটারি। তো এই যে টিএসএইচ যেটা বেরোলো, এই টিএসএইচটা এবার কোথায় গিয়ে কাজ করছে? টিএসএইচটা বেসিক্যালি গিয়ে কাজ করবে কোথায় না, থাইরয়েডের ওপরে। থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করার ফলে সেখান থেকে বেসিক্যালি এটা T3 অ্যান্ড T4 সিক্রিট করবে। এই T3 অ্যান্ড T4 এগেন এর ওপরে একটা নেগেটিভ ফিডব্যাক দেবে। যদি কোনো কারণে থাইরয়েড থেকে T3 মানে এটার অ্যাকশনের পরে এটা যদি না তৈরি হয়, তাহলে এখানে কোনো নেগেটিভ এফেক্ট থাকবে না। তখন কিন্তু এই প্রোল্যাক্টিনের পরিমাণটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে, অ্যান্ড তখন কিন্তু এই অ্যানোভুলেটরি সাইকেলটা আসবে এবং সেটা একটা ইনফার্টিলিটি কজ করতে পারে। তো এই ইনফার্টিলিটি যখন আসছে, তা সেখানে কিন্তু আমরা প্লাস তাহলে কি হচ্ছে, হাইপোথাইরয়েডিজম ইজ কজিং ইনফার্টিলিটি। এই ক্ষেত্রে থাইরয়েডটাকে ঠিক করলেই কিন্তু এই ইনফার্টিলিটি জিনিসটা এখানে কারেকশন হয়ে যাবে। তো সেই কারণে টিআরএইচটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, মানে বেসিক্যালি এটা চিন্তা করা হচ্ছে। তো বেসিক্যালি এই হচ্ছে গিয়ে আমাদের যে গাইনোকোলজিতে যে হরমোনের অ্যাসপেক্টসগুলো ছিল, আর তার বেসিক কিছু ইউজ আর তার একটা ওভারভিউ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর এই যে পেজগুলো আমি এখানে লিখেছি, সেই পেজের ছবিগুলো আমি নিচে লিঙ্কে দিয়ে দেবো, একটা বেসিক্যালি ওই গুগল ড্রাইভের লিঙ্কে। তোমরা সেখান থেকে ছবিগুলো পেয়ে যাবে। আর তার সাথে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দিতে ভুলবে না। বাই বাই।